আজ আর আপনাদের কোঙ্কণ নিয়ে যাব না বা নিয়ে যাব না কোনো অজানা অদেখা মন্দিরে। আজ আমরা যাব একেবারে গহন বনে, বাঘের দর্শনে। আজকে আপনাদের আমি নিয়ে যাব নাগপুর, নাগপুরের আন্ধেরি তারোবা টাইগার রিজার্ভ ফরেস্টে। এখন রাত প্রায় 2:30-3:45। আমরা এখন ছুটে চলেছি মুম্বাই এয়ারপোর্টের দিকে। আমরা মানে আমি আর টিনটিন, আমরা যাচ্ছি নাগপুর। সকাল 6টায় আমাদের নাগপুরের ফ্লাইট। এয়ারপোর্টে তো এমনিতেই 2 ঘন্টা আগে চলে আসতে হয়, আর এখন তো আরো বেশি বাড়াবাড়ি। 2 ঘন্টার অনেক আগেই আমরা তাই এয়ারপোর্টে পৌঁছে গেছি। তাই স্বভাবতই হাতে প্রচুর সময়। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পরে আমরা তাই এদিক ওদিক ঘুরে ছবি তুলে ভিডিও তুলে সময় কাটাচ্ছিলাম। চোখের সামনে হ্যামলিস দেখে টিনটিন কি করে নিজেকে আটকায়। ছোটবেলা থেকে তো হ্যামলিসের ভক্ত টিনটিন, তাই সেখানেও একবার টুক করে ঢু মেরে এলো। এসেই বলল, চলো একটু কিছু স্ন্যাক্স খেয়ে নি। সারা রাত তো ঘুম হয়নি, না ঘুমিয়ে খিদেটা আরো বেশি বেড়ে গেছে। তা না হলে এই সকাল সকাল কিছু খাওয়া যায় বলুন তো? যাই হোক, অল্প কিছু স্ন্যাক্স খেয়ে আমাদের বোর্ডিংও শুরু হয়ে গেল। আমরা এবার প্লেনে চড়ার জন্য রেডি। এই ট্যুরটা আসলে আমার আর টিনটিনের জন্য ভীষণভাবে স্পেশাল। 7 বছর আগে আমি টিনটিনকে কথা দিয়েছিলাম যে আমি আন্ধেরি তারোবাকে নিয়ে যাব, কিন্তু 7 বছরের মধ্যে একবারও আমাদের সময় হয়নি, নানা কারণে, কত রকম কারণ। তাই সেই সুযোগ বা সুবিধা কোনোটাই আমাদের হয়নি। এতদিনে সেই সুবিধাটা আমাদের হয়েছে, তাই স্বভাবতই টিনটিন ভীষণ খুশি, আর আমিও আমার প্রমিস পূরণ করতে পেরে ভীষণ খুশি। আমি আর টিনটিন এরকম মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি। অনেক জায়গায় আমরা শুধু দুজনেই ঘুরে বেরিয়েছি। সেই সময় আমাদের লিস্টে আন্ধেরি তারোবা ছিল, কারণ এটা তো টাইগার রিজার্ভ ফরেস্ট, আর আমরা দুজনেই ভীষণভাবে প্রকৃতিপ্রেমিক। টিনটিন তখন অনেক ছোট, তখনই আমাদের এই প্ল্যানটা আমরা করেছিলাম, বাট ফুলফিল করা হয়নি। এতদিনে সেই সুযোগ পেয়ে আমরা দুজনে আর দেরি করিনি। ইতিমধ্যে আমাদের ফ্লাইট রানওয়ে ধরে ছুটতে শুরু করেছে। মুম্বাইয়ের মাটি ছেড়ে এখন আমাদের ফ্লাইট মুম্বাইয়ের আকাশে। নিচে দেখা যাচ্ছে মুম্বাই শহর। আর সেই সঙ্গে দেখা যাচ্ছে আরব সাগরকেও। মুম্বাইয়ের আকাশ ছেড়ে এবার ধীরে ধীরে আমাদের ফ্লাইট যাচ্ছে নাগপুরের আকাশের দিকে। মেঘের ওপর দিয়ে আমরা যাচ্ছি, নিচে মেঘ, ওপরে আমরা। ইতিমধ্যে আমাদের স্ন্যাক্সও এসে গেছে। আসলে এই বিশেষ ফ্লাইটটি নেওয়ার আর একটা কারণ কিন্তু এই বিশেষ ধরনের চিকেন স্যান্ডউইচ, যেটা আমাদের দুজনেরই খুব পছন্দ। আমাদের ফ্লাইট ল্যান্ডেড, নাগপুরে আমরা এসে পৌঁছে গেছি। নাগপুর থেকে আমাদের গন্তব্য চন্দ্রপুর, সেখানেই আছে আন্ধেরি তারোবা টাইগার রিজার্ভ ফরেস্ট। নাগপুর এয়ারপোর্ট থেকে আমরা এবার বেরিয়ে আমরা ক্যাব নেব। নাগপুর এয়ারপোর্ট, যার পোশাকি নাম ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নাগপুরে আমি বা টিনটিন এর আগে কোনোদিন আসিনি, এই প্রথমবার আমাদের নাগপুর আসা। তবে নাগপুর শহরে তো আমরা থাকবো না, এখান থেকে আমাদের চন্দ্রপুরে যেতে হবে। সমস্ত ফর্মালিটিসগুলো করে নিয়ে, মানে লাগেজ টাগেজে যেগুলো থাকে সেই সমস্ত নিয়ে আমরা এবার এয়ারপোর্টের বাইরে। টিনটিন যখন অনেক ছোট তখন থেকেই আমরা দুজনে একা একা ঘুরছি। এখন তো আর টিনটিনকে কিছু বলতেই হয় না, সামলাতেই হয় না, ও নিজে অনেকটা বড় হয়ে গেছে, ওই আমাকে সামলে নেয়। নাগপুর এয়ারপোর্টেও একটা বেশ বড় বাঘের স্ট্যাচু দেখলাম,
আমরা ক্যাবে বসে পড়েছি। আগে থেকেই বলা ছিল, আসলে আমি যে প্যাকেজটা নিয়েছি তার মধ্যেই এই সমস্তই ইনক্লুডিং। আমাদের ক্যাবের যিনি চালক অনিকেত, সে বেশ মজার ছেলে। আমাদের এতটা যাত্রাপথে আমাদের যেতে হবে প্রায় 110 থেকে 20 কিলোমিটার। সে অনেক গল্প করলো এতক্ষণ ধরে আমাদের সাথে। তাই খুব সহজেই এই 110-20 কিলোমিটার যে কোথা দিয়ে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। এখন আমরা নাগপুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। অল্প অল্প শহরটাকেও দেখে নিলাম। আমার সব থেকে ভালো লাগলো, দেখুন কি সুন্দর গাছ লাগানো। আর এখন তো বোগনভেলিয়ার সময়, পুরো রাস্তাটাই অসাধারণ সব ফুলে ভর্তি। যত রকমের বোগনভেলিয়ার রং হয় সমস্ত এই গাছগুলো রাস্তার মাঝখানে লাগানো, ফলে আপনি দুদিক থেকেই এই গাছের শোভা দেখতে পাবেন। শহর ছেড়ে আমরা হাইওয়ে ধরেছি। অনিকেত যে গল্পগুলো আমাদের সাথে করছিল সেগুলো সবটাই বাঘকে নিয়ে, কারণ আন্ধেরি তারবাতে মানুষ যাই বাঘ দেখতে। গল্প করতে করতে আমরা চলে এসেছি চিমুর গ্রামে। এই চিমুর গ্রামেই আন্ধেরি তারবার জঙ্গল। আমরা এখানেই থাকব। অনিকেত আমাদের ছেড়ে দিয়ে ফিরে যাবে নাগপুরে। আবার যেদিন আমরা ফিরবো সেদিন আবারও আমাদের নিতে আসবে। নাগপুরের প্রত্যন্ত গ্রাম বলতে পারেন, দেখেই বুঝতে পাচ্ছেন কিরকম মেঠো রাস্তা। এই গ্রামেই আমাদের সেই আন্ধেরি তারবা টাইগার রিজার্ভ ফরেস্ট, যেখানে আছেন আমাদের সবার প্রিয় বাঘ মামা, আমাদের জাতীয় পশু। এই রিসোর্টটাতেই আমরা আপাতত 2-3 দিন ধরে থাকব। ভারী সুন্দর রিসোর্ট, দেখুন কি সুন্দর ওরলি পেন্টিং করা আছে। মহারাষ্ট্রের এই পেন্টিং আমার খুব পছন্দের। আমি কোনোদিন সময় পেলে এই ওরলি পেন্টিং যেখানে করা হয় সেই গ্রামে যাব আর তারও একটা ভিডিও বানাবো। সামনেই দর্শন করলাম গণপতি বাপ্পাকে। আমি তো আরো খুশি, প্রথমেই বাপ্পার দর্শন হয়ে গেল। এই রিসোর্টটা ভারী ছিমছাম সুন্দর, কোনো আড়ম্বর নেই। আমার সব থেকে যেটা ভালো লাগলো, ভীষণ সাদাসিধে ভাবে সহজ সরল ভাবে সাজানো এই রিসোর্ট। আর রিসেপশনটাও দেখুন কি সুন্দর। আর সব জায়গাতেই বাঘের ছবি, যে যখন যেরকম ছবি পেয়েছেন বাঘের সেই সমস্ত ছবি এখানে রাখা রয়েছে। এবং এর কোনোটাই কিন্তু অন্য জায়গার নয়, সবটাই কিন্তু আন্ধেরি তারবা রিজার্ভ ফরেস্টের নিজস্ব ছবি এগুলো। যার ক্যামেরায় যখন বাঘমামা যেভাবে ধরা দিয়েছেন সেই ছবিগুলোই এখানে সুন্দরভাবে রাখা আছে। আমার তো খুব ভালো লাগলো এই যে পেন্টিংটা, এই গ্রাফিটিটা। আমি তো একবার ভাবলাম যে এইরকম গ্রাফিটি যদি আমি আমার ঘরে বানাই, কে জানে ভবিষ্যতে হয়তো বানিয়েই ফেলবো। আমাদের হাতে এখন অনেকটা সময়, এখন সকাল 10টাও বাজেনি, আমরা পৌঁছে গেছি। কারণ সেই 7টা সাড়ে 7টায় তো এয়ারপোর্টে নেমেছি, আর 110 কিলোমিটার আসতে খুব বেশি সময় লাগেনি। তাই অঢেল সময় আমাদের হাতে। আজকে আমরা যাব কোর এরিয়ার সাফারিতে, কিন্তু সে তো 3টের সময়। এতক্ষণ কি করব? সারা রাত ঘুম হয়নি, ভাবলাম টিনটিনকে বলি চল একটু ঘুমিয়ে নি, কিন্তু সে ছেলে কি ঘুমানোর। এই মনোরম প্রাকৃতিক পরিবেশে এসেও যে ঘরে ঘুমিয়ে থাকবে না, এটা আমার বোঝা উচিত ছিল। তাই ভুলটা আমারই। আর সত্যি কথা, ও ভুল বলেনি। ও আমাকে বলল, মামাম দেখো চারদিকে কি সুন্দর পাখি ডাকছে, চলো এই পাখিগুলোকে দেখি, ওদের ক্যাপচার করি, ওদের আওয়াজগুলো রেকর্ড করি। আর সেই সঙ্গে এত সবুজে আমি প্রচুর রেপটাইলস পাবো, তাদেরও আমি একটু দেখার চেষ্টা করি। পাখির কলকাকলিতে চারিদিক মুখর। আপনাদের একটু শোনাবার চেষ্টা করলাম, আমি মিউট করিনি এই অংশটা। আপনারা পেলেন কি শুনতে? সত্যি মন ভরে গেল। এটা কি দশাননের পেন্টিং করা ছিল? রাবণের? কে জানে, হতে পারে।
মিষ্টি মিষ্টি পাখিগুলোকে দেখতে দেখতে আর তাদের মিষ্টি মিষ্টি ডাক শুনতে শুনতে আমরা রুমে এলাম একটু ফ্রেশ হবার জন্য। আমাদের রুমটাও খুব সুন্দর, অত্যাধিক বাড়াবাড়ি কোথাও নেই। এখানেও বেশ সাদাসিধে ছিমছামভাবে সব কিছু রাখা রয়েছে। সবই আছে, অথচ আড়ম্বর নেই। আমার সহজ সরল জিনিসই ভীষণ ভালো লাগে, কোনো সময় আড়ম্বর আমার ভালো লাগে না। তাই এইরকম জায়গা পেয়ে আমার মন আরও খুশি হয়ে গেল। এটা আমাদের পেছন দিকের বারান্দাটা, এখান দিয়ে এই পেছন দিকে বাগানটাতে যাওয়া যায়। টিনটিন একদম কস্টিউম পরে রেডি, সাঁতারও কাটবে, প্লাস সেই সঙ্গে এই বাগানটাতে ঘুরে বেড়াবে। ওকে ওর মতো ছেড়ে দিয়েছিলাম, ও নিজের মতো ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু একটুখানি আমরা মন মরা হয়ে গেলাম সুইমিং পুলের কাছটাতে এসে। পুলটা যথেষ্ট বড়, জায়গাটাও যথেষ্ট বড়, কিন্তু পুলের জলটা ততটা পরিষ্কার আমাদের লাগলো না। যদিও ওনারা বললেন ক্লিন, আমরা নিয়মিত ক্লিন করি, বাট দেখে আমাদের সেটা ঠিক মনে হলো না। তাই সাঁতার কাটার প্রোগ্রামটা আমাদের ক্যান্সেলই করতে হলো। একটু এদিক ওদিক ঘুরে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা এবার দুপুরের লাঞ্চটা করে বেরিয়ে পড়ব। তাই আমরা চলে এসেছি লাঞ্চ করতে। 3টের সময় আমাদের, 3টে না 2:30-র সময় আমাদের গাড়ি আসবে। আমরা লাঞ্চে বসে গেছি। খুব সুন্দর খাবার, যেমন সুস্বাদু, হাইজিনিকও, এত সুন্দরভাবে ওরা রান্না করেছেন। আমাদের গাড়ি এসে গেছে, যে গাড়ি আমাদের নিয়ে যাবে কোর এরিয়া থেকে। পথে যেতে ছোট্ট করে একটা বুল ফাইটও দেখে ফেললাম। আন্ধেরি তারোবাতে যেতে গেলে আপনাকে এই সমস্ত গেটগুলো ক্রস করে যেতে হবে। এখানে আছে 22টা গেট। আজকে আমরা যে গেটটা দিয়ে কোর এরিয়াতে যাব, সেই গেটটা হচ্ছে কোলারা গেট দিয়ে আমরা যাব কোর এরিয়ার সাফারিতে। আমি যেখান থেকে এই প্যাকেজটা নিয়েছি, মানে যিনি আমাকে এই প্যাকেজটা করে দিয়েছেন, সমস্ত ব্যবস্থা তিনিই করে দিয়েছেন। আমার মেলে এই সমস্ত ডিটেলসগুলো এসে গেছিলো। এইখানে আমাকে মানে সেটা সাবমিট করতে হবে, আমাদের আধার কার্ড দেখাতে হবে, তখন ওরা আমাদের পারমিশন দেবে এখানে ভেতরে যাওয়ার। এই যে কোলার আগে, তার আগে আমাকে আমার পারমিশনটা করে নিতে হবে। আমার যে বুকিং হয়েছে সেই বুকিংয়ের ডিটেলসটা এই অফিসে দেখাতে হবে। এই সব গাড়িগুলো রয়েছে দেখুন, এই জিপসিগুলো, এই সব গাড়িগুলো এবার জঙ্গলে ঢুকবে। আমি ওখান থেকে আমার বুকিং, আমি মানে যে বুকিংটা করেছি সেটা সাবমিট করে, প্লাস আমাদের আধার কার্ড দেখিয়ে আমি যাবতীয় ফর্মালিটিসগুলো করে নিলাম। এবার আমরা আমাদের জন্য নির্দিষ্ট যে গাড়ি মানে জিপসি, সেটাতে বসবো। আর ক্যামেরার জন্য আপনাকে দিতে হবে 250 টাকা, সে যে ধরনের ক্যামেরাই হোক না কেন। আমার কাছে তো বড় ক্যামেরা নেই, টিনটিনের কাছে শুধু ছোট একটা গোপ্রো, কিন্তু তার জন্য আপনাকে 250 পে করতে হবে। এখানে কিন্তু ফোন অ্যালাউ না, মোবাইল আপনাকে জমা করে নিতে হবে। এই গাড়িটাতে করে এবার আমরা জঙ্গলের ভেতর ঢুকবো। সব ফর্মালিটিস করে আমরা দুজনেই রেডি এবার জঙ্গলে ঢুকবো বলে। এইবারে আপনাকে এখানে দেখাতে হবে সমস্ত ডিটেলসগুলো, মানে অফিস থেকে যে পেপারটা আপনাকে দিল, আপনার বুকিংয়ের এগেনস্টে যে পেপারটা অফিস থেকে আপনি পেলেন, সেইটা এখানে সাবমিট করতে হবে। প্লাস আপনি যে ফোনের, আপনি যে ক্যামেরার জন্য ওদের টাকা পে করেছেন, সেই যে রিসিপ্টটা, সেটাও এখানে দেখাতে হবে। আপনার আধার কার্ড এখানে দেখাতে হবে, এবং আপনার ফোন এদের কাছে জমা করে দিতে হবে। এই যে বাক্সটা ওনারা দিলেন, এই বাক্সের মধ্যে কিন্তু আপনার ফোন এখন বন্দি থাকবে যতক্ষণ এই সাফারি চলবে ততক্ষণ। আর সাফারি চলবে 4 ঘন্টা, 3টে থেকে 7টা পর্যন্ত। এখন ঠিক 3টে বাজে, আমরা এখানে ফিরবো 7টায়। যে ক্যাব আমাদের এখানে এসে নামিয়ে দিয়ে গেল, সে কিন্তু আমাদের জন্য বাইরেই অপেক্ষা করবে। আমরা যখন 7টায় ফিরবো, তখন সে আমাদের নিয়ে আমাদের আবার পৌঁছে দেবে আমাদের রিসোর্টে। চলুন, সমস্ত ফর্মালিটি কমপ্লিট, এবারে তাহলে জঙ্গলে ঢোকা যাক। আমাদের চালক এবং আমাদের গাইড দুজনেই রেডি।
প্রতিটা গাড়ির সাথেই চালক এবং গাইড দুজনেই থাকেন। এবার আমরা ঢুকে পড়ব একদম মেন জঙ্গলে। ওই যে দূরে গেটটা দেখছেন, ওই গেটটা দিয়ে ক্রস করেই চলে যাব জঙ্গলের ভেতর। এখানে ঢুকতে আরো কিছু নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে, যেমন স্মোকিং আর ফোন এই দুটো তো অ্যালাউ নয়, আর সেই সঙ্গে কিন্তু অ্যালাউ নয় কোনো রকম প্লাস্টিকের কোনো জিনিস, এমনকি জলের বোতল পর্যন্ত। আপনি আপনার নিজস্ব প্লাস্টিকের জলের বোতল নিয়ে কিন্তু এখানে ঢুকতে পারবেন না। জলের বোতল ওনারা দেবেন। প্রত্যেকটা গাড়িতেই একটা করে বক্স থাকে, তার মধ্যে জলের বোতল রাখা থাকে। আপনার যখন ইচ্ছে হবে বা আপনি যখন চাইবেন জল খেতে, তখন এই চালক বা গাইড কেউ একজন সেখান থেকে বের করে আপনাকে জলের বোতল দেবে, আপনি জল খেয়ে আবার সেখানেই রেখে দেবেন। চলুন এবার ঢুকে পড়ি জঙ্গলের ভেতর। सबसे पहले ताड़ोबा में आपका स्वागत। मैं मेरा नाम बता दूं, मेरा नाम पंचम है और आपका नाम ताड़ोबा ऐसा है। ताड़ोबा के रूल है, हमको फॉलो करना पड़ता है। स्मोकिंग नहीं जमती, अपना मोबाइल तो बैंड ही है, और कचरा बाहर नहीं डालने का, पॉलिथीन वगैरह रहती है, बिजली वगैरह, तो ये क्या उन्होंने खा लिया है तो मर सकता है, वो सड़ने वाली चीज़ नहीं है। बाद में चिल्लाना नहीं, जैसा एक आधा टाइगर आ गया, ज़्यादा चिल्लाने के बाद वो इधर आने का तो रिटर्न चले जाएगा, वो दिखेगा नहीं। हाँ, अपने ताड़ोबा के दो भाग हैं, चोर या बब्बर। चोर तो बब्बर उधर से जाता है, अपन जाता है। अपने जंगल में तो हर रोज स्टार्टिंग चल रही है। अभी तो अपने कोर्ट में चौकीदार के स्टार्टिंग बहुत बढ़िया चल रही है। आज भी सुबह बच्चे के साथ रोड शो करते हुए मिले। तो ताड़ोबा है, ताड़ोबा ऐसा है, जब घाट में ऊपर हो गया तभी ताड़ोबा छोटा था, उसको ताड़ोबा जाकर पार करके पहचानते थे। আমাদের গাইড পঞ্চমজি উনি ডিটেলস আলোচনা করছিলেন তাড়োবা সম্পর্কে। খুব সুন্দরভাবে উনি বলছিলেন তাড়োবার ইতিহাস। আমি চেয়েছিলাম আপনারা উনি যেভাবে বলছেন ঠিক সেটাই শুনুন, তাই কিছুটা আমি ওনার বক্তব্যটাই রেখেছি। কিন্তু এরপরে উনি যেগুলো বললেন, এত হাওয়া, সেই হাওয়ার আওয়াজে আপনারা শুনতে পাবেন না, তাই সেই দায়িত্বটা আমিই তুলে নিলাম। উনি যেগুলো বললেন, যে গল্প বললেন, যে ইতিহাস বললেন, সেই সব আমি এবার আপনাদের বলছি। ওনার মুখ থেকে শুনলে আপনাদের ভালো লাগতো নিশ্চয়ই। প্রথমটা আশা করি একটু শুনতে পেয়েছেন, কিন্তু বাকি কথা আপনারা আর শুনতে পাবেন না হাওয়ার জন্যে। কারণ হাওয়ার এত আওয়াজ, আর আমি যেভাবে কাজ করি তাতে এই আওয়াজকে আলাদা করে শুধুমাত্র ওনার গলাটাই যে আমি আপনাদের শোনাবো, সেই টেকনোলজি আমার জানা নেই। তাই জন্য বাদবাকি কথা উনি বলেছেন, আমি শুধু আপনাদের কাছে সেগুলোই জানাচ্ছি। তাড়োবা প্রথমে একটা ছোট জঙ্গল ছিল, তাড়োবা ন্যাশনাল পার্ক। আর সেই জঙ্গলের 7 কিলোমিটার ভেতরে ছিল একটা গ্রাম। সেই গ্রামের মধ্যে একটা ছোট তালাব বা পুকুর ছিল, সেটার নাম ছিল আন্ধারি। সেই গ্রামকে অবশ্য এখন সরিয়ে দেওয়া হয়েছে। এই দুটো নাম মিলে নাম হয় আন্ধারি তাড়োবা। তাড়োবা ন্যাশনাল পার্কেরই পরবর্তীকালে নাম হয় আন্ধারি তাড়োবা টাইগার রিজার্ভ। এই রিজার্ভ এরিয়ার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট আর একটা রিজার্ভ এরিয়া বা রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্টে আছে 578 কিলোমিটার এরিয়া, আর প্রোটেক্টেড ফরেস্ট যেটা, সেখানে প্রায় রয়েছে 33 কিলোমিটার এরিয়া। প্রথমে এই পুরোটাই ওপেন ছিল টুরিস্টদের জন্য, কিন্তু 2011-12 পরে সুপ্রিম কোর্ট একটা রায় দেয় এবং সেখানে বলে এই পুরো জঙ্গলই টুরিস্টদের জন্য বন্ধ করতে হবে। তখন সকলেই স্বভাবত এটার বিরোধিতা করে এবং তখন সুপ্রিম কোর্ট বলে যে ঠিক আছে, শুধু 20% এটা সাধারণের জন্য ওপেন থাকবে, বাকি 80% কিন্তু বন্ধই রাখতে হবে। তাই আজকে আমরা যে আন্ধেরি তাড়োবা টাইগার রিজার্ভে যাই বা ঘুরি, বা আমি এখন যে কোর এরিয়ার মধ্যে যাচ্ছি, সেটা কিন্তু শুধুমাত্র 20%ই আমাদের জন্য খোলা, বাকি 80% কিন্তু বন্ধ। আর এখানে কোর এরিয়া আর বাফার এরিয়া এইভাবে দুটো ভাগে এখানে ভাগ করা রয়েছে। এই তাড়োবা শব্দটা তাড়োবা বা তারু,
এই দেবতার নাম থেকে নেওয়া হয়েছে। এই জঙ্গলের মধ্যে বসবাসকারী উপজাতিদের একজন দেবতা ছিলেন উনি। আমাদের গাইড পঞ্চমজি আরও অনেক গল্পই বলছিলেন, আমি সব বলছি আস্তে আস্তে। তার আগে এখানে দেখুন, এটাকে বলে ফায়ার লিঙ্ক। জঙ্গলের মধ্যে আগুন লাগলে যেন সেটা ছড়িয়ে না পড়ে। अगर फायर लगी उस वक्त की फायर किस तरह से जाने को होना नहीं होना चाहिए निकल इसलिए बना है कि 300 साल पहले ये रास्ता नहीं था, पूरा जंगल था। उस वक्त में एक गोंड आदिवासी राजा, उनका नाम भक्त बुलंद शाह, वो चंद्रपुर में रहता था। चंद्रपुर इधर है और नागपुर इधर है। चंद्रपुर में रहता था। जब भी वो चंद्रपुर से नागपुर जाता था तो अंदर के अंदर घूम जाता था, भटक जाता था। इसलिए डायरेक्शन पिलर बनाया है, वो देख देख के जंगल के बाहर निकल गया। আবার ফিরে আসি গল্পে। আপনারা নিশ্চয়ই এখন পঞ্চমজির কথা কিছুটা শুনতে পারলেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তারু ছিলেন একজন গ্রামের প্রধান। এটা একটা পৌরাণিক ঘটনা বা মিথ বলতে পারেন, যা প্রচলিত আছে এখানে। তিনি একটা পৌরাণিক বাঘের সাথে যুদ্ধ করতে গিয়ে বা সংঘর্ষ করতে গিয়ে তিনি মারা যান। পরে তাকেই দেবতা হিসেবে এখানে পুজো করা হয়। আর এই তারোবা হ্রদের পাশে তার মন্দির এখনও আছে। আর এই যে গ্রামটা, আমি তো আগেই বললাম এটা চিমুর গ্রাম, আর সেই সঙ্গে এটাকে চিমুর পাহাড়ও বলে। আর এখানে যে উপজাতিরা বাস করত তাদেরকে বলা হতো গন্ডি। সেই সম্প্রদায়ের মানুষই কিন্তু এই তারোবা অঞ্চলের মধ্যে বাস করত বা এই জঙ্গলের মধ্যে বাস করত। 1935 সাল পর্যন্ত কিন্তু এখানে শিকার করা হতো। সেই সময় প্রচুর পশু পাখি, বাঘ, অবশ্যই বাঘ এখানে মারা পড়েছে। কিন্তু তারপর 1935 সালের পর থেকে শিকারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আর 2 দশক পরে 1955 থেকে এই পুরো এরিয়াকে একটা ন্যাশনাল পার্কের তকমা দেওয়া হয়। সেই থেকে এটা প্রোটেক্টেড প্লেস, ন্যাশনাল পার্ক, এবং সেই থেকেই বিখ্যাত বলতে পারেন আন্ধেরি তারোবা টাইগার রিজার্ভ ফরেস্ট হিসেবে। 1986 সালে এর যে সংলগ্ন যে বন, সেটাকেও এর মধ্যে ইনক্লুড করা হয় এবং আন্ধেরি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে এটাকে তৈরি করা হয়। 1995 সালে পার্ক আর অভয়ারণ্য এই দুটোকে এক করে বাঘ সংরক্ষণাগার স্থাপন করা হয়। আমি এই গাইড বা আমাদের ড্রাইভার বা আমাদের চালক, তার সাথে কথা বলছিলাম। ওনারা বলছিলেন এই সমস্ত জঙ্গল যখন থেকে ন্যাশনাল পার্ক হয়নি, আমরা তো ছোটোবেলা থেকে এখানে আসছি। ওনারা এখানকার লোকাল মানুষ, স্থানীয় মানুষ, ওনারা প্রচুর এরকম অ্যানিমেল দেখেছেন এবং ওনারা নিজেরাই বললেন তখন কিন্তু এত বাঘ ছিল না। আমি বললাম যে আপনাদের বাঘের ভয় ছিল না, আপনারা আসতেন কি করে জঙ্গলে? তো বললেন যে এত বাঘ কিন্তু তখন ছিল না, যেহেতু নির্বিচারে হত্যা করা হতো তাই জন্য বাঘ সেভাবে ছিল না। এখন কিন্তু বাঘ প্রচুর বেড়েছে, অনেক বাঘের সংখ্যা বেড়েছে, কারণ এখন এটা রক্ষণাবেক্ষণ হয়, সঠিকভাবে এটা দেখাশোনা করা হয় এবং এই জঙ্গলও এখন বাঘেদের জন্য সত্যি সুরক্ষিত একটি জায়গা। এবং ভারতের মধ্যে যে কটা ন্যাশনাল পার্ক আছে বা বলতে পারেন যে কটা টাইগার রিজার্ভ ফরেস্ট আছে, তার মধ্যে কিন্তু আন্ধেরি তারোবা অন্যতম, যেখানে গেলে আপনি বাঘের দেখা মোটামুটিভাবে বলা যেতে পারে 90% পাবেন। এখানে খুব ভালো সাইটিং হয়, সেই জন্যই আন্ধেরি তারোবার এতটাই নামডাক এবং আন্ধেরি তারোবা সেই কারণেই এতটাই বিখ্যাত। এই ঘন জঙ্গলের মধ্যে আছে একটা ন্যাচারাল লেকও, তার নাম তারোবা লেক। এই লেকে কিন্তু প্রচুর কুমিরও আছে। আমরা ফেরার সময় সেই লেকটা দেখেছি দূর থেকে, কাছে যাইনি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সেই সময়। আপনাদের সে সবই দেখাবো, আপনারা দেখতেও পাবেন। তো সেই লেকটা কিন্তু ন্যাচারালভাবে তৈরি, ন্যাচারাল লেক। এখানে নর্মালি ওয়েদার, গরমকালে তো প্রচণ্ড গরম থাকে, প্রায় 50-এর কাছাকাছি পৌঁছে যায় নাগপুরের টেম্পারেচার। আর বর্ষাকালে কোর এরিয়া বন্ধ থাকে, কিন্তু বাফার এরিয়ার সাইটিং কিন্তু চালুই থাকে। আর শীতকালে তো অবশ্যই, শীতকালে তো আসতেই পারেন। তবে গরমকালটাই কিন্তু একটু গরম লাগলেও, কষ্ট হলেও সবথেকে ভালো এই জঙ্গলে আসার জন্য। প্রথম দিকে এই গরমের জন্য আমরা খুবই চিন্তায় ছিলাম যে এত গরমে আমরা কিভাবে ওখানে যাব বা আমরা জঙ্গলে ঘুরবো। কিন্তু দেখুন, আমাদের অবাক করে দিয়ে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। রীতিমতো
জোরে বৃষ্টি পড়ছে এখন। তাই বাধ্য হয়ে আমাদের চালক এবং গাইড ওনারা একটা ত্রিপল টাঙানোর ব্যবস্থা করলেন, কারণ একদম ভিজে যাচ্ছিলাম আমরা। আর জিপসির তো হুড থাকে না, সব জিপসিগুলোই ওপেনই থাকে, তা নাহলে আপনি জঙ্গল দেখবেন কি করে। আমি আর টিনটিন এই হঠাৎ আসা বৃষ্টিকে খুব এনজয় করছিলাম, দারুণ উপভোগ করছিলাম। টিনটিনকে দেখেই বুঝতে পারছেন ও বেশ মজা পাচ্ছে, আর এই জঙ্গলের মধ্যে এই বৃষ্টি ও দারুণ এনজয় করছে। ট্রিপলটা দিয়ে কোনো রকমে আমরা মাথা বাঁচাবার চেষ্টা করছিলাম। আমাদের জিপসির পেছনের যে বার সেটা একটু ছোট বা নিচু, সেই জন্যই ট্রিপলটাকে ওপর দিয়ে লাগানো যায়নি, তাই আমরা দুজনে কোনো রকমে হাত দিয়ে ধরে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করছিলাম। ট্রিপলটা হাতে ধরে থাকতে আমাদের বেশ অসুবিধা হচ্ছিল, এটা বুঝেই ওনারা বললেন যে ঠিক আছে, জঙ্গল থেকে একটু কাঠ নিয়ে আসা যাক, যেটাকে লাঠি হিসেবে ব্যবহার করা যাবে এবং ট্রিপলটাকে কোনো রকমে দাঁড় করানো যাবে, যাতে আমাদের হাত দিয়ে ধরে রাখতে না হয়। আমাদের কিন্তু তাতেও বেশ মজাই লাগছিল, আমাদের কাছে সব রকম অভিজ্ঞতাটাই বেশ নতুন, তাই সব রকম অভিজ্ঞতাকেই আমরা বেশ এনজয় করছিলাম। কথা মতো আমাদের গাড়ির চালক জঙ্গলের মধ্যে ছুটে গিয়ে একটা গাছের ডাল ভেঙে সেটাকেই লাঠির মতো করে ব্যবহার করার মতো ব্যবস্থা করে নিলেন, যাতে ট্রিপলের ওপর দিয়ে এটাকে ঠেকনা দিতে পারি এবং আমাদের হাত দিয়ে ট্রিপলটা ধরে থাকতে না হয়। ইতিমধ্যে আশপাশ থেকে কিন্তু আসতে শুরু করেছে কল। কল মানে বাঘ যে আছে আশেপাশে সেই কল, আর সেই কল দিচ্ছে সাম্বার। সাম্বার ডিয়ারের কল নাকি একেবারে 100% সত্যি হয়। বার্কিং ডিয়ারের কথা আমরা তো জানি, বাঘ আশেপাশে থাকলে বার্কিং ডিয়ার ডেকে তার উপস্থিতি জানান দেয় যে আশেপাশে বাঘ আছে, কিন্তু সাম্বারের এই কল নাকি একদম 100% সত্যি। বার্কিং ডিয়ার মাঝে মাঝে নাকি মিস কলও দিয়ে ফেলে, এমনই বলছিলেন ওরা। বৃষ্টির আওয়াজ পাচ্ছেন? অপূর্ব লাগছে কিন্তু আন্ধেরি তারোবার এই জঙ্গলের মধ্যে এই অবিশ্রান্ত বর্ষণকে উপভোগ করতে। জঙ্গলের প্রতিটা রূপ আমাদের সামনে এইভাবে আসবে আমরা ভাবতে পারিনি। রৌদ্রোজ্জ্বল দিন দেখে আমরা জঙ্গলে ঢুকেছিলাম, কিন্তু এখন পুরো জঙ্গল ভেসে যাচ্ছে অবিশ্রান্ত বর্ষণে। বৃষ্টির আওয়াজটা আপনারা যাতে শুনতে পান তার জন্য আমি এখানে আওয়াজটাকে মিউট করিনি, জানি না আপনারা কতটা শুনতে পেলেন, কিন্তু এই অভিজ্ঞতা সত্যি অনবদ্য, অসাধারণ। আমি ভাবতেও পারিনি যে এই রকম অভিজ্ঞতা আমার অর্জন হবে। ভারী রোমাঞ্চকর অভিজ্ঞতা বলতে পারেন। যে কোনো সময় বাঘও চলে আসতে পারে, তার একটা অদ্ভুত ভয়, অদ্ভুত ভালো লাগা। এই বৃষ্টি, এরকম গহন বন, আন্ধেরি তারোবার মতো জঙ্গল, সুদূর নাগপুরে আমি আর টিনটিন দুজনে, অদ্ভুত, সত্যি অনবদ্য, অসাধারণ। এই রোমাঞ্চ বলে বোঝানো নয়। ইতিমধ্যে এখানে অনেক গাড়ি এসে গেছে, তার কারণ একটাই, বারবার সাম্বার কল দিচ্ছে যে আশেপাশেই আছে বাঘ। कोणाकडे गेले लक्ष्मण? कुठून कटले? कुठून कटले? दोन्ही कटले का? तारा नव्हती, तारा आणि एक बच्चा, त्यांचा बच्चा শুনলেন ওনারা কি বলছে? ওনারা বলছে সকালেই দেখা গেছে ছোটি তারা আর তার একটা বাচ্চাকে। ছোটি তারা আনি বেবি, মানে ছোটি তারা এবং তার একটা বাচ্চা। প্রত্যেক চালকই একে অপরকে আদান প্রদান করেন কে কখন কোথায় কোনভাবে বাঘকে দেখেছে।
যাতে সমস্ত টুরিস্টই সেই বাঘকে দেখতে পায়। সকালবেলায় ছোটিদারাকে দেখা গেছে, কিন্তু একটা বাচ্চাকে দেখা গেছে, আর একটা বাচ্চা কোথাও একটা আছে। আমি আর টিনটিন প্রচণ্ড উদ্গ্রীবভাবে লক্ষ্য করে চলেছি কোথাও যদি দেখা যায়। আর ইতিমধ্যে আমরা ট্রিপলটাকে খুলে দিয়েছি, কারণ ভীষণ বিরক্ত লাগছিল। জঙ্গলের মধ্যে মনে হচ্ছে যেন কেমন একটা গুটিসুটি মেরে অন্ধকারের ভেতর ঢুকে আছি, কিছুই দেখতে পাচ্ছিলাম না। হোক বৃষ্টি, বৃষ্টি মাথায় নিয়েই আমরা এই জঙ্গলকে দেখব, বাঘকে দেখব। জঙ্গল আমাদের সামনে যে রূপে আসছে সে রূপেই আমরা জঙ্গলকে গ্রহণ করব। সমস্ত গাড়িগুলো এখানে, কারণ এখানেই উপস্থিত আছে কোথাও না কোথাও এই জঙ্গলের মধ্যে বাঘ। বাঘের উপস্থিতি প্রত্যেকে অনুভব তো করতে পারছে, কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ বারবার সাম্বার ডেকে চলেছে। বার্কিং ডিয়ারও ডাকে, ময়ূরও ডাকে, কিন্তু ওই যে বললাম সাম্বারের ডাক নাকি 100% অথেন্টিক, এবং এরা সাম্বারের ডাককেই একদম অব্যর্থ বলে মনে করে। তাই ওরা শিওর এখানেই আছে ছোটিদারার আর একটা ছেলে বা মেয়ে, সম্ভবত মেয়ে, যে মেয়েটা সকালবেলা তার মায়ের থেকে হারিয়ে গেছে, মায়ের থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং সে তার মাকে খুঁজছে। এই জঙ্গলে আছে ছোটিদারার মতো নয়নতারা, চাঁদনি, চান্দা, রোমা, এরকম আরও অনেক ফিমেল টাইগার। কি সুন্দর মিষ্টি মিষ্টি না তাদের নামগুলো। তাদের বাচ্চা কাচ্চারা আছে। ফিমেল বাঘের সাথে সাথে কিন্তু অনেক মেল বাঘও আছে। তার মধ্যে এখানকার সব থেকে বড় এবং বিখ্যাত বাঘ হলো ছোটা মাটকা। ছোটা মাটকা আবার মটকাসুরের ছেলে। কি সুন্দর মজার নাম না এদের। আর সব থেকে কি জানেন, এই যত গাড়ি দেখছেন, জিপসি দেখছেন, এই গাড়ির যে ড্রাইভার বা চালক বা গাইড, এরা দূর থেকে দেখে বলে দেবেন সেটা কোন বাঘ। এই জায়গাটা দেখুন, এনারা বলছেন এর ভেতরেই আছে বাঘ। আমার না জায়গাটা দেখে গুপি গাইন বাঘাবাইনের সেই জঙ্গলটার কথা ভীষণভাবে মনে পড়ে গেল, যে জঙ্গলে ভূতের রাজা গুপি আর বাঘাকে বর দিয়েছিল। বেশ হতো না আমিও যদি সেই ভূতের রাজাকে দেখতে পেতাম? ভূতের রাজা না হোক, জঙ্গলের রাজার অপেক্ষায় কিন্তু আমরা এখন বসে আছি। তার দেখা আমরা পাবোই পাবো, এই বিশ্বাস আমার আছে। আপাতত আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু গাইড দেখতে পেয়েছে। বারবার আমাকে হাত দিয়ে দেখিয়ে বলছে একটু ভালো করে দেখো, ও ভেতরেই কিন্তু বসে আছে। আমার কাছে দূরবীন থাকলে হয়তো দেখতে পারতাম, কিন্তু সত্যি বলতে কি আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এইবার ভাগ্য সুপ্রসন্ন। ছোটি তারার মেয়ে উঠে দাঁড়িয়েছে এবং বাইরে বেরিয়ে আসছে জঙ্গল থেকে। আপনারা পেলেন কি একটুখানি দেখতে? দেখুন, ও এবার জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার দিকে আসছে। কি অদ্ভুত এই সাম্বার ডিয়ারের কল, তাই না? কখন থেকে ও বলে দিয়েছে যে এখানেই কিন্তু বাঘ আছে। ওই দেখুন দূর থেকে, আমাদের গাড়িটা অনেকটা দূরে, সামনে অনেক গাড়ির লম্বা লাইন, তাই আমাদের দূর থেকেই দেখতে হচ্ছে। মন ভরছে না, কিন্তু ভালো লাগছে না। মনে হচ্ছে আর একটু কাছ থেকে দেখতে পারলে ভালো হতো। যদিও আমি একটু ভীতু মানুষ, ভয় পাই, কিন্তু তবু এত দূর থেকে তো কিছুই বুঝতে পারলাম না। ইতিমধ্যে বাঘ বাবাজি কি করেছেন, রাস্তা পেরিয়ে চলে গেছেন ওই দিকের জঙ্গলটায়। সবাই ভেবেছিল এই রাস্তা ধরেই বাঘ হাঁটতে থাকবে, কিন্তু তা না করে ও ওই পাশের জঙ্গলে চলে গেছে। আর ইতিমধ্যে এই গাড়িটা গেছে কাদায় আটকে। পেছন থেকে আরেকটা গাড়ি এসে ধাক্কা মেরে তাকে সচল করার চেষ্টা করছে। বাঘ ওই দিকের জঙ্গলে চলে গেছে দেখে অনেক গাড়ি এখান থেকে চলে গেল, কিন্তু আমাদের যে গাইড ছিলেন তিনি অত্যন্ত অভিজ্ঞ। তিনি বললেন আপনাদের কাছ থেকেই আমি দেখাবো ওকে। এই যে জঙ্গলটাতে বাঘ ঢুকেছে, এইখানে আছে একটা ছোট তালাও বা ছোট একটা জলাশয়, বাঘ সেখানেই যাচ্ছে।
ও ওখানে যাবেই যাবে। চলুন আপনাদের সেখানেই নিয়ে যাই। আমাদের গাড়ির সাথে সাথে আরো কিছু গাড়ি ঢুকে পড়ল পাশের জঙ্গলে, সেই ছোট যে তালাওটা আছে সেইটার কাছে। আমরা এসে গেছি সেই ছোট্ট তালাওটার পাশে। আমি বললাম, আপনি এতটা নিশ্চিন্ত হলেন কি করে যে এখানেই আসবে? বলল, দেখুন না, ও ঠিক এখানেই আসবে। ওই দেখুন, আমাদের গাইডের কথাকে একদম সত্যি প্রমাণ করে এবার সত্যি সত্যি কিন্তু আমাদের একদম কাছে এসে যাচ্ছেন বাঘ মামা, ছোটি তারার মেয়ে। কে বলবে ও বেবি? বলুন তো, ওর বয়স নাকি মাত্র 12-13 মাস, মানে মানুষের হিসেব করলে 7 থেকে 10 বছর। তাই ও বেবি। কেউ বলবে ওকে দেখে ও বেবি? এখনো মার কাছ থেকে ওর আলাদা হওয়ার সময় হয়নি, তাই ওর মাকে খুঁজে চলেছে। দেখুন কতটা কাছে এসে গেছে। এত গাড়ির ভিড় দেখে বেচারা বোধহয় একটু ভয় পেয়ে গেল। ওই রাস্তাটা বোধহয় ক্রস করতো, কিন্তু গাড়ির জন্য ও আর ক্রস না করে আবার উল্টো দিকে হাঁটা লাগিয়েছে। এইবার ও ঢুকে যাচ্ছে এই দিকের জঙ্গলটাতে। কিন্তু আমরাও নাছোড়বান্দা, ওর পিছু আমরা ছাড়বো না। ও বেচারা ওর মাকে খুঁজছে, আর আমরা ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি ওকে দেখব বলে। বাঘ এখন এই মরা বাঁশ গাছের জঙ্গলের ভেতর। আমরাও চলেছি বাঘের পিছু পিছু। ছোটি তারার এই মেয়ের এখনো নামকরণ হয়নি, আর কিছুদিন পর হবে। প্রথম দিনই কোর এরিয়াতে এসে এইভাবে বাঘকে দেখতে পাবো সত্যি ভাবিনি। আমাদের বাকি আছে আরো 2টো বাফার। বাফার এরিয়ায় কতটা কি দেখতে পাবো জানি না, কিন্তু প্রথম দিনই আমাদের মন ভরে গেছে। বাঘ এবার ওই জঙ্গলটা ছেড়ে আবার এসে গেছে রাস্তার দিকে। আমরাও তাই জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছি রাস্তায়। রাস্তা তো ঠিক না, জঙ্গলই এটা। ওই গাড়ি যাওয়ার মতো করে একটুখানি বানানো হয়েছে আর কি। সবাই বাঘের প্রতীক্ষায় যে কখনো সামনে আসবে, আর ও বেচারি আকুলভাবে ডেকে ওর মাকে খুঁজে চলেছে। দেখুন তো ওর গলার আওয়াজটা আপনারা শুনতে পান কিনা। এইবার ও কিন্তু একদম আমার গাড়িরই পাশে। আমি বললাম না আমি খুব ভীতু মানুষ, তাই আমি আমার চালককে বললাম, বাবা তুমি একটু এগিয়ে যাও। একটু বলেছিলাম, কিন্তু ও বেশ অনেকটাই এগিয়ে গেল। সত্যি এবার কিন্তু আমার ওর জন্য বেশ কষ্ট হচ্ছিল। বাচ্চা মানুষ মাকে খুঁজে পাচ্ছে না, সকাল থেকে খুঁজছে। ওর আর একটা বোনের সাথে ওর মা কোথায় চলে গেছে কে জানে। ওর মাও নিশ্চয়ই খুঁজছে ওকে। ও এবার গিয়ে বসে পড়েছে একটা পাথরের ওপর। বৃষ্টি কিন্তু হয়েই চলেছে, বৃষ্টির কোনো বিরাম নেই। এই অভিজ্ঞতাও যে হবে সত্যি আমি কোনোদিন ভাবিনি। বাঘ আস্তে আস্তে আবার আমার গাড়ির সামনেই চলে এসেছে। বসেও পড়লো আমার গাড়ির সামনেই।
আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার চালক বললেন কোনো ভয় নেই, ওর মাকে খুঁজছে তো তাই এরকম করছে। অবশেষে ও ঢুকে গেল গভীর বনে। এবার আমাদের ফেরার পালা। এবার আমরা রিসোর্টে ফিরবো। অদ্ভুত ভালো লাগা, অদ্ভুত রোমাঞ্চ, আমি মানে কিছু বললে কম বলা হবে, এত সুন্দর এই অভিজ্ঞতা হলো। আর এই যে সেই লেকটা, যে লেকটার কথা বলছিলাম, যে ন্যাচারাল লেক, এখানে কুমিরও আছে। কিন্তু ততক্ষণে আমরা ভালো লাগাতে এতটাই ভরে আছি এবং এত বৃষ্টিতে ভিজেছি যে লেকে নেবে তার সামনে থেকে আর দেখার কোনো ইচ্ছে ছিল না। এবং প্রায় 7টা বাজে, এখন গাড়ি থেকে নামা অ্যালাউও না, ওনারা অ্যালাউও করবেন না গাড়ি থেকে নামতে। এবার আমরা ফিরে যাচ্ছি রিসোর্টে। আমি এই এপিসোড এখনই শেষ করব। আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। কালকে বাফারে যাব, বাফারের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, মনের আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর সেটাই করবেন যেটা মন চায়। আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, এটা জানাতে কিন্তু ভুলবেন না। বাফার জোন কেমন কাটালাম, কিভাবে দেখলাম, সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিওতে আমি আসছি। ততক্ষণের জন্য টাটা।